বিসমিল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতু ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লিম। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অর্থ কি জানো তো? যে হে আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমাদের ভালো কাজ করারও কোনো ক্ষমতা নাই, মন্দ কাজ থেকে বেঁচে থাকারও কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তুমি হইলে কি আমাদের একমাত্র অবলম্বন। তোমার শক্তি ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আচ্ছা, এখন হলো যে তোমার আমরা এই কথাগুলো তো বললাম, আর কি বললাম, কোনো কথা কি বলছি আমরা এখন তো না? সুস্থ দেহ, কিছু কথা বলা যায়, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। যে নদী যত গভীর সে নদীর স্রোত তত নীরবে চলে। মানে জ্ঞানী মানুষরা তত নীরবে চলে। জ্ঞানী মানুষরা তো উৎপাত করে না, উচ্ছৃঙ্খল সৃষ্টি করে না, সমাজে অশান্তি সৃষ্টি করে না। যারা কম জ্ঞানী ওরাই অশান্তি সৃষ্টি করে, যারা প্রকৃত জ্ঞানের ছোঁয়া যারা পায় নাই। তোমার বলা হচ্ছে মাইন্ডস এন্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। আচ্ছা, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। হলো যে যেহেতু সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। যেহেতু তোমার কর্মব্যস্ত সুখী জীবন, কাজে ব্যস্ত থাকতে হবে, ভালো কাজ ব্যস্ত থাকতে হবে, তাহলে সুখী জীবন লাভ করা যাবে। কেন? কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মস্তিষ্ককে কখনো অলস রাখা যাবে না, সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। সেরকম ভালো কাজ হলো পড়াশোনা করো। চলো আমরা একটু পড়াশোনা করি। তো আজকে আমাদের অধ্যায় হলো অধ্যায় 2। আমরা করবো হলো 2.2, তারপরে 2.3। কিন্তু তার আগে আমাদের অনুপাত ও শতকরা সম্পর্কে আমাদের একটা আইডিয়ার দরকার আছে। তো আমরা অনুপাত কি জিনিসটা, অনুপাত জিনিসটা দেখো, এখানে একটু বোঝানোর আমরা চেষ্টা করলাম। যেমন ফারিহা ও ফারদিনের টাকার অনুপাত, মানে বাবা ফারিহা এবং ফারদিনকে যে টাকা দিল তা অনুপাতটা হলো 5:10। অর্থাৎ ফারিহা যদি পায় 5 টাকা, ফারদিন পায় 10 টাকা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি তাহলে অনুপাত, অর্থাৎ এটা হলো যে তুলনামূলকভাবে যে একটা সংখ্যা, মানে ভগ্নাংশ, এটাকে অনুপাত বলা হয়। সেটা আমরা একটু কিভাবে বলতে পারি, যে ওই যে এখানে আমরা যদি একটু দেখি সংজ্ঞাটা, যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। যেমন এই যে আমরা যেটা এখানে করলাম যে কি 5:10, ওদেরকে আমরা ভগ্নাংশ নিলে কি হবে? 5:10। এটাকে ভগ্নাংশ নিলে আমাদের হয় হলো 5 হলো উপরে আর 10 হলো নিচে। 5/10, তাহলে কিন্তু 10/5 একটা ভগ্নাংশ হয়ে গেল। বা এটাকে আমি যদি এখন আরও অনুপাত করি, তাহলে আমার হয় হলো এটা 5/5 আর এটা হলো 5×2 1:2। 1:2, 1/2 বা 1:2, বাঘটাকে অনুপাত বলা হয়। অর্থাৎ ফারিহা যদি পায় 1 টাকা, ফারদিন পায় 2 টাকা। ফারিহা পাইলে 5 টাকা, ফারদিন পায় 10 টাকা। এরকম যে তুলনামূলক দুটি সমজাতীয় রাশি বা সংখ্যার মধ্যে যে তুলনা, সেই তুলনা করার জন্য যে ভগ্নাংশটাকে অনুপাত বলা হয়। ওকে, এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি। এটাকে যদি এই যে 5:10, এটাকে আমরা এটা লিখতে পারি 1:2ও লিখতে পারি। 1:2 বা 5:10 বা 5/10 বা আবার এই যে 1/2। কাটাকাটি হইলে যে 1/2 হয়ে যায়। আচ্ছা, এখন হলো যে অনুপাত আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন একটা হলো সমতল অনুপাত। সমতল অনুপাত জিনিসটা কি? যেমন এটাকে যদি আমি করি যে 2:3, এটাকে আবার 2 দিয়ে আমি গুণ করি, তাহলে
একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে কী হয় 4:6 বলতে পারি, বা এটাকে আমি আবার যদি 2 দিয়ে গুণ করি 8:12 বলতে পারি, আবার যদি 2 দিয়ে গুণ করি 16:24 বলতে পারি। তো এই জন্য এ ধরনের যে সমতল অনুপাত আমরা সংজ্ঞাটা বলতে পারি, কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য। হ্যাঁ দেখো, সমতল অনুপাত কী জিনিসটা? সমতল অনুপাত হলো কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এই যে মানের কোনো পরিবর্তন হয়েছে শূন্য ছাড়া, শূন্য দিয়ে যদি গুণ বা ভাগ করি তাহলে মানের পরিবর্তন হবে, শূন্য ছাড়া আর কিন্তু কোনো কি নাই, পরিবর্তন হয় নাই। যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তুমি যদি করো তাহলে মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এটাকেই বলা হয় যে যেমন আমরা যে পরিবর্তনটা করছিলাম, দেখো 2:3, 4:6, 8:12, 16:24। এই দেখো আবার যেটাকে যদি যে 16:24কে আমরা যদি আবার ভাগ করি তাহলে 8 2 16, 3 8 24, আবার এই যে 2:3 হয়ে গেছে, আবার মানের কোনো পরিবর্তন হয় নাই। তো এই ধরনের অনুপাতকে আমরা সমতল অনুপাত বলি। ওকে, যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে সরল অনুপাত কাকে বলে। দেখো, সরল অনুপাত হলো যে অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলা হয়। দুটি রাশি কি কি, মানে 3:5। এই পূর্ব রাশি হলো 3 আর উত্তর রাশি হলো 5। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, এই যে সরল অনুপাত কাকে বলে। সরল অনুপাত হলো অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন 3:5, এখানে 3:5 একটি সরল অনুপাত। এখানে 3 হলো পূর্ব রাশি আর 5 হলো উত্তর রাশি, যেটা আমরা এখানে দেখাইলাম। এই যে 3 হলো পূর্ব রাশি, 5 হলো উত্তর রাশি। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। হ্যাঁ, এটা আমাদের খুবই সহজ জিনিসটা। সে কি লঘু অনুপাতও কিন্তু একটা আমরা বলতে পারি, এটাও একটা কি অনুপাত, সরল অনুপাত। লঘু অনুপাত বা গরু অনুপাতকেও আমরা কি বলতে পারি, সরল অনুপাত বলতে পারি। কারণ পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকলে হলো, আর অনুপাতকে আমরা সরল অনুপাত বলে নিতে পারি, বলতে পারি। বুঝতে পারছো? কারণ এই সরল অনুপাত আবার বিভিন্ন রকম হয়। যেমন একটা হয় লঘু অনুপাত আর এটা হয় গুরু অনুপাত। লঘু অনুপাত, লঘু অনুপাতটা কি? লঘু অনুপাত হলো যে পূর্ব রাশি যদি ছোট হয় আর উত্তর রাশি যদি বড় হয়, এটা হলো লঘু অনুপাত। আর গুরু অনুপাত হলো পূর্ব রাশি বড় আর লঘু অনুপাত উত্তর রাশি ছোট। পূর্ব রাশি বড় আর উত্তর রাশি হলো ছোট। এই অনুপাতটাই হলো গুরু অনুপাত। আচ্ছা, আমরা হলো যে কোন অনুপাতে ছিলাম আগে, কোন অনুপাত পর্যন্ত ছিলাম? এখন আমরা হলো আলোচনা করব, আমার মনে হয় একক অনুপাতটা আরেকবার একটু বলি। একক অনুপাতটা হলো যে দুটি পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি একই হয়, যেমন 1:1, 15:15, অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি একই রকম। আচ্ছা, আর গুরু অনুপাত আমরা বলছিলাম কি, যে গুরু অনুপাতটা হলো যে পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট। আচ্ছা, আর ব্যস্ত অনুপাতটা কি? ব্যস্ত অনুপাতটা হলো আমার যে 2:3 ব্যস্ত অনুপাত হলো 3:2। অর্থাৎ যখন একটা অনুপাতকে আমরা ব্যস্ত অনুপাতে রূপান্তর করব, তখন কী করতে হবে, যে অনুপাতকে আমরা ব্যস্ত অনুপাত করব ওই অনুপাতের উত্তর মানে পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি, আর উত্তর রাশি হয়ে যাবে পূর্ব রাশি। মানে তার রাশি দুটি চেঞ্জ হয়ে যাবে, জায়গা পরিবর্তন করে বসবে। উত্তর রাশি পূর্ব রাশি হয়ে যাবে, যেমন 3 ছিল উত্তর রাশি, এসে এখানে পূর্ব রাশি হয়ে গেল। আর 2 ছিল পূর্ব রাশি, ব্যস্ত অনুপাত হয়ে এসে পূর্ব রাশি হয়ে যাবে। অর্থাৎ রাশিগুলো জায়গার পরিবর্তন হয়ে যায়। আর এখন হলো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা আমরা কি, মিশ্র অনুপাতটা যদি আমরা একটু দেখি, যেমন 2:3 এবং 5:7 এর মিশ্র অনুপাত কি? এটা হলো যে আচ্ছা, এখানে মিশ্র অনুপাতটা হচ্ছে আমার পূর্ব রাশি দুটি অনুপাতের মধ্যে মিশ্র অনুপাত যদি আমরা তৈরি করতে চাই, দুটি অনুপাত, যেমন 2:3 আর এটা হলো 5:7, এই দুটি অনুপাতের মধ্যে যদি আমরা মিশ্র অনুপাত তৈরি করতে চাই, তাহলে মিশ্র অনুপাত তৈরি করার নিয়মটা হলো যে তোমার কি করতে হয়, পূর্ব রাশি দুটি গুণ করতে হয়। যেমন 2:5, এখানে এই অনুপাতের পূর্ব রাশি হলো 2, আর এইখানে 5:7 পূর্ব রাশি হলো 5, এই 2:5 হয়েছে। আবার প্রথম অনুপাতের উত্তর রাশি হলো 3, আবার দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি হলো 7, এই যে 3:7, অর্থাৎ
দুইটি অনুপাতের মধ্যে পূর্ব রাশি দুটি প্রথমে বসে এবং আর হলো যে উত্তর রাশি দুটির গুণফল পরে বসে, দ্বিতীয় পজিশনে বসে। হ্যাঁ, বসে আমরা যে রেজাল্টটা পাবো সেইটাকে বলা হচ্ছে হলো মিশ্র অনুপাত। যেমন 5 দুগুণে 10, 3 7 21। বুঝা গেছে? অর্থাৎ দুটি অনুপাতকে একটানো মিক্স করতে হবে, মিশ্রণ করতে হবে। মিশ্র অনুপাতটা যে একসাথে মিশ্রণ করতেছি, কিভাবে মিশ্রণ করতেছি? দুটি অনুপাতকে একসাথে যখন আমরা মিশ্রিত করতেছি, সেটা করার নিয়মটা হলো যে পূর্ব রাশি দুটি আমরা গুণ করতেছি প্রথমে, তারপরে উত্তর রাশি দুটি পরে গুণ করতেছি, মাঝখানে একটা ইস্টু বসিয়ে দিচ্ছি, অনুপাত বসিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো শতকরা। শতকরা কি? শতকরা আমরা বলতে পারি শতকরা হলো একটি গাণিতিক ভগ্নাংশ। এর হর হলো কি 100, প্রতি ক্ষেত্রে হর হলো 100, আর লব দেওয়া নাই যেহেতু, কিন্তু আমরা যেহেতু একটা ভগ্নাংশ চিন্তা করতেছি, তাহলে ভগ্নাংশের হর যদি 100 হয়, আর লব কত? এর লব হলো 1/100, তাই না? আচ্ছা, আর একে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা যে এরকম একটা বাঘ চিহ্নের মতো একটু বাঁকা করে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটাকে। এই পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আর হলো যে এখানে আমরা তাহলে কথাটা হলো এভাবে আমরা বলতে পারি, যেমন ক্যালকুলেটারও কিন্তু এটা দেওয়া আছে, যে আমাদের এই যে ক্যালকুলেটারে এই যে পার্সেন্টেজ চিহ্ন, ঠিক আছে, এটাই হলো শতকরা চিহ্ন। আচ্ছা, আর এটা হলো যে সংজ্ঞাটা আমরা যেটা বললাম, যে গাণিতিকভাবে শতকরা হলো একটি কি? শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর হলো 100, এবং একে এই যে কি দ্বারা, একে হলো এই যে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা বাঘ চিহ্নের মতো করা হয়, কিন্তু সূচিত করা হয়, এবং এই পার্সেন্টেজ চিহ্নের পরে কোনো একক বসে না, এই চিহ্নের পরে কোনো একক দিতে হয় না, ঠিক আছে? যেমন এত টাকা, বা এত পয়সা, এরকম কোনো চিহ্ন, বা এত মিটার, লিটার, এই ধরনের কোনো একক, বা সেন্টিমিটার, বর্গমিটার, কোনো একক দিতে হয় না। ওকে, আমরা শতকরা বুঝতে পারলাম। এই কথাটা আবার একটু আমরা বলি না, এখানে একটু হালকা একটু হয়েছে, বিপরীত কথা হয়েছে। হ্যাঁ, শতকরা হলো এমন একটি গাণিতিক ভগ্নাংশ যেটা 100/1 আর কি। এর হর হলো তোমার সবসময় 100, আর লব হইলো কি 1। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ 100/1কে আমরা এই যে এরকম, এই যে বাঘের মতো, এই যে একটু বাঁকা করে এরকম পার্সেন্টেজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই হলো আমাদের শতকরা। যেমন এখন আমি যদি এখানে বলি যে 4/3, এটাকে শতকরায় প্রকাশ করি যদি, তাহলে আমার 4/3কে শতকরা প্রকাশ করতে হলে উপরে লিখবো আমি, উপরেও 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা গুণ করব। তাহলে আমার কি হবে? 4/3কে যদি আমি শতকরা প্রকাশ করি, আচ্ছা, এখন দেখো আমরা শতকরাটা আবার একবার একটু বলি। শতকরা মানে কি? শতকরা হলো যে একটি গাণিতিক ভগ্নাংশ। শতকরা একটি গাণিতিক ভগ্নাংশ যার আমরা এটাকে 100/1 লিখে প্রকাশ করতে পারি। এটাকে কি লেখা যায়? 100/1। তাহলে 100/1 হইলে আর হর কত? হর হলো 100, আর লব হলো 1। আর এই 100/1কে 100/1 না লিখে আমরা এভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, পার্সেন্টেজ চিহ্ন দ্বারা। তাইলে এখন আমরা যদি একটা উদাহরণ যদি দিই, যে মনে করো যে কত লিখলাম, যে আমরা 15/7, এই 15/7কে যদি আমরা 15/7 এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে কেমনে হবে? 15/7কে শতকরায় প্রকাশ করি, 15/7 এটাকে শতকরায় প্রকাশ করলে আমার কি করতে হবে? এই 15/7কে, অর্থাৎ আমার 100 লাগবে, 100/1 লাগবে, তাই না? 100/1 যদি আমার লাগে, তাহলে আমার 100 গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো নিচে, অর্থাৎ নিচে আমার 100 লাগবে, তো নিচে আগে 100 গুণ করি। এখন আমি দেখতেছি যে এখানে যদি আমি 15কে 100 দিয়ে গুণ করি, তাহলে উপরেরটাকেও কী করতে হবে? আবার সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তা এটা তখন আমার কি অনুপাত হচ্ছে? এটাকে
এই 100 দিয়ে গুণ করলেও মানের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তখন এটাকে কি অনুপাত বলা হয়? সমতল অনুপাত। এই যে আমরা পড়ে আসছিলাম যে, অর্থাৎ যে সংখ্যা যে মানে হরকে তুমি হর এবং লবকে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করো তাহলে মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটাকেই সমতল অনুপাত বলা হয়। আমরা আগে পড়ে আসছিলাম জিনিসটা। তাহলে এই জন্য আমরা কি করলাম, ওই যে 100 দ্বারা গুণ করলাম, অর্থাৎ আমার মেন টার্গেট হলো নিচে 100 লাগবে, এই জন্য নিচেরটাকে আগে 100 দিয়ে গুণ করছি, এই জন্য উপরেও 100 দিয়ে গুণ করছি। তো এখন আমি কি করব, 100টা আমি রেখে দিব, এই যে 100, এই 100টা আমার রেখে দিতে হবে যেভাবেই হোক। 100টা রেখে দিলাম, আর এই 100কে আমি ভাগ করতে পারি, যেমন এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, আর এই 100কে 5 দিয়ে ভাগ করলে 5 20 100। তাহলে আমার উপরে থাকতেছে কত, 7 আর 20 গুণ করলে হচ্ছে 140, আর নিচে থাকতেছে আমার 3, আর এখানে থাকে আমার 100। এই 100টাকে আমি ডান দিকেও নিয়ে আসতে পারি, 100/1 দিয়ে মানে সুন্দরভাবে একটু বুঝাইলাম যে এটার পরিবর্তে আমি পার্সেন্টেজ লিখে দিলে হচ্ছে। আর 3/140 এটাকে ভাগ করলে আমার এটা একটা মিশ্র ভগ্নাংশ হয়ে যায়, 46 সমস্ত 3/2, যেমন এখানে ভাগ করে আমরা দেখাইছি কীভাবে। 140কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 4 12 পাইছি, হাতে থেকে 2 মানে 2 তাকে বিয়োগ করার পর 0 কাটে আনলাম 20, হ্যাঁ 3 18, থাকে হলো 2। তাইলে আমরা কি বুঝি, মিশ্র ভগ্নাংশ করার নিয়মটা কি, ভাগফল তো প্রথমে লিখতে হয়, যে ভাগফল হলো 46, এটা আগে লিখলাম, আস্থার সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা লিখলাম। তারপরে ভাঙা সংখ্যাটা লেখার উপায় হলো নিচেরটা চলে যায় উপরে, যে 2 চলে যাবে উপরে, আর উপরেরটা চলে যাবে নিচে, অর্থাৎ এই যে উপরে যে আমরা 3 দেওয়া, অর্থাৎ ভাজকটা চলে যাবে নিচে, ওটা হয়ে যাবে হর, আর নিচে যেটা আছে ভাগশেষ এটা হয়ে যাবে লব। 3/2 হয়ে গেল, 46 সমস্ত 3/2, এই যে এটা আমরা লিখলাম 46 সমস্ত 3/2 পূরণ 100/1 বা এত পার্সেন্ট। এভাবে আমাদের আরেকটা শতকরা অঙ্ক যদি আমরা করি, এভাবে কিন্তু এটা পরীক্ষায় তোমাদের থাকবে এগুলো। যেমন 4/3, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, এই যে 4/3 এটাকে শতকরায় প্রকাশ করতে হলে আমার মেন টার্গেট হলো নিচে 100 আনতে হবে। তাহলে 4কে যদি আমি 100 দিয়ে গুণ করি, উপরে 3কেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখন কি হচ্ছে, এখানে আমি 4 4, আবার 100কেও 4 দিয়ে ভাগ করতে পারি, 4কেও 4 দিয়ে ভাগ করতে পারি। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়। তাহলে আমাদের উপরে আর আছে হলো 3 পূরণ 25, আর নিচে আছে হলো আমার শুধু 1, অনলি 1 আছে, ওকে। আর এই 100টাকে আমি ডান দিকেও নিয়ে একটু দেখাইতে পারি, 100কে এখানেও রাখতে পারি, ডানেও রাখতে পারি। ডানে রাখলে এটা বোঝা দিতে একটু সুবিধা, আমার প্রথম দিকে বুঝতে আমার সুবিধা, 100/1। তাহলে আমি এই যে 3 25 75, এই যে 75, 1/75, এটাকে পার্সেন্টেজ লিখে বললাম, এত পার্সেন্ট বা 75%। এইভাবে আমাদের শতকরা অঙ্কগুলো করতে হয়। তো আচ্ছা, তাহলে দেখো এখানে কি আমরা বলছিলাম বিষয়টা, যে ফারাবি 8 টাকা দিয়ে একটি কলম কিনে 10 টাকায় বিক্রয় করলো, সে শতকরা কত লাভ করলো বা করবে। তাহলে আমরা এখানে জানি যে তার আসল বা ক্রয় মূল্য হলো 8 টাকা, এটাকে ক্রয় মূল্যটাকে আসল টাকাও বলা যায়, বুঝতে পারছো, বা বিক্রয় মূল্য হলো 10 টাকা। তাহলে তার লাভ কত, তার লাভ হলো 10 বিয়োগ 8, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান হলো লাভ, তাই না? এই সূত্রটা থেকে আমরা আর কি কি করতে পারি, কাজ করতে পারি, বুঝছো তো? এই সূত্রটা কি, এটা লাভ সমান সমান কি বলো তো? তাহলে লাভ সমান সমান হলো আমার বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো এখান থেকে কিন্তু আমি অনেক কিছু বের করতে পারবো, ওই যে আগেরটার মতো। আচ্ছা, আগেরটা কোনটা, এই যে আমি এখানে একটা দেখাইছি, এটার মতো তুমি পরে সিস্টেম করে নিয়ে যাবা। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমরা শতকরা হিসাবটা একটু দেখাই দিই। শতকরা, তাহলে শতকরা সে কত লাভ করলো, তো শতকরা লাভ করার হিসাবটা হলো এই যে, যেমন 8 টাকায় লাভ করলো 2 টাকা, তাহলে 1 টাকায় কম, 8/2, হ্যাঁ 100 টাকায় বেশি, 8/2 পূরণ 100, তাহলে এখানে 25 টাকা, অর্থাৎ 25%। শতকরা মানে 100 টাকায় সে শতকরা মানে 100 টাকায় সে কত লাভ করলো, তাই না? 25% সে লাভ করছে, অর্থাৎ 100 টাকা দিয়ে তার 25 টাকা লাভ হয়,
আর 10 টাকা দিয়ে তার লাভ, 8 টাকা দিয়ে তার লাভ হয় 2 টাকা। বুঝা গেছে? আচ্ছা, এখন আর একটা অঙ্ক দেখো, লোকসানের অঙ্কটা দেখো, যে ফারাবি 10 টাকায় খাতা কিনে 8 টাকায় বিক্রি করলো, তাহলে শতকরা কত সে ক্ষতি করলো, বা তার কত শতকরা কত লোকসান হলো তার। ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, তাহলে তার ক্ষতি হলো, ক্ষতি কত? ক্ষতিও 2 টাকা। কীভাবে বের করা যাচ্ছে আমাদের ক্ষতি যে 2 টাকা? এই ক্ষতি কই, ক্ষতি এই যে ক্ষতি হলো তার ক্রয় মূল্য হলো 10 বিয়োগ বিক্রয় মূল্য হলো 8 সমান সমান 2 টাকা তার কি হয়েছে? 2 টাকা তার ক্ষতি হয়েছে। এটা কিভাবে আমরা বের করতে পারি? ক্ষতিটা বের করতে পারি, এই যে ক্রয় মূল্য 10 হলো ক্রয় মূল্য 10, ক্ষতি হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাই না? এখন আমরা তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আমরা বের করতে পারি, ওই দুইটা দেওয়া থাকে। এই যে তাহলে এই বিক্রয়টাকে ওইদিকে পাঠিয়ে দিলে ক্ষতির পরে এটা যোগ হয়ে যাবে ওইদিকে, যে মাইনাস বিক্রয় মূল্য ওইদিকে গিয়ে প্লাস বিক্রয় মূল্য হয়ে যাবে। বা প্রথমে যে এটা ছিল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান ক্ষতি, তাহলে এখন আমি বিক্রয় মূল্যকে যদি ওইদিকে পাঠিয়ে দিই আর ক্ষতিকে এইদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যায়? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান সমান বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেল। যে বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ এটা তুমি এইখান থেকে অনেক কিছু বের করা যায়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান ক্ষতি, এখান থেকে অনেক কিছু বের করা যাবে। ওকে, এই বলেই শেষ, এখানে কথা বলা।